হুম। তোমার কথা শুনতে পারবে, ঠিক আছে? এইখানে ক্লিক করো, চাপ দাও। দাও না, ওইটা দিয়ে দাও। দাও, চাপ দাও। তানভীর, তানভীর আমাকে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছেন। পাচ্ছেন আমাকে? জি স্যার, পাচ্ছি। আপনি আমাকে পাচ্ছেন? হ্যাঁ স্যার। অনেকে আসছে দেখতে পাচ্ছি। সুবর্ণাকে দেখতে পাচ্ছি, আনিশা আসছে। বিক্রমাদিত্য, এটা কি? আমাকে পাচ্ছেন সবাই? জি স্যার। ভেরি গুড। আমরা কি শুরু করব? হ্যালো তানভীর, আমরা কি শুরু করব? জি স্যার। নোটটা সবাই পেয়েছেন? জি স্যার, পেয়েছি। আচ্ছা, লাস্ট একটা নোট পাঠিয়েছিলাম ইমেজ সেন্সর, ওটা পৌঁছে গেছে নিশ্চয়ই? জি স্যার। ওটা কি পৌঁছে গেছে সেন্সরটা? ওটা আমি তানভীরকে কালকে পাঠিয়েছিলাম। জি স্যার, পেয়েছি। ওকে, ফাইন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা পরবর্তী ক্লাসে কিন্তু কোয়েশ্চেনগুলি তৈরি করে রাখবেন। বুঝতে পারছেন? তানভীর, শুনতে পাচ্ছেন? জি স্যার। তোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলে দিবেন, কোয়েশ্চেনগুলি যেন রেডি করে রাখে, তাহলে আমরা ওই ব্যাপারটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনায় যেতে পারবো। কিন্তু আগে পুরো নোটটা একটু পড়তে হবে। জি স্যার। ওকে, ফাইন। আজকে আমরা যে ইয়েটা করব সেটা হচ্ছে আমরা একটু লাইট নিয়ে কথা বলবো। হ্যালো হ্যালো। জি স্যার। আচ্ছা, আমাকে ক্লিয়ার পাচ্ছেন তো? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, এখন আমি একটু জানতে চাই, আলো ছাড়া তো ছবি হবে না, হবে কি? না স্যার। আলো ছাড়া কি ছবি হবে? না স্যার, হবে না। আচ্ছা, হবে না। ক্যামেরাতে আমরা যখন সেন্সর করেছিলাম সেখানে পিক্সেল বলে একটা শব্দ এসেছিল।
এই পিক্সেলটা কি এটা না জানলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। হোয়াট ইজ পিক্সেল? ইমেজের ক্ষুদ্র একক, ক্ষুদ্রতম একক। কোন ইমেজের কোন ইমেজটি তৈরি হচ্ছে? ইমেজ তো অনেক ভাবে তৈরি হয়। এখন যে ক্যামেরায় ইমেজটি তৈরি হচ্ছে সেটাকে কোন ইমেজ বলি আমরা? ডিজিটাল ইমেজ। ডিজিটাল ইমেজ। হাতে আঁকলেও তো ইমেজ হয় না? হ্যালো, পেইন্টাররাও তো ছবি আঁকে, সেটা তো ইমেজ। জি স্যার। আমাকে একটু রেসপন্স করতে হবে। জি স্যার, শুনছি। আচ্ছা, আমরা আগেই বলেছিলাম, ক্লাসে বলেছিলাম পিক্সেল কিন্তু শব্দটা দুইটি আলাদা শব্দ থেকে তার উৎপত্তি, সেটা বলেছিলাম, মনে আছে? ক্লাসে মনে পড়ে? তানভীর একটু রেসপন্স করেন। স্যার আবার জি, বললে স্যার। ওটা ভালো হয়। হ্যাঁ, স্যার ওটা বলেন। আবার বললে ভালো হয়। পিক্সেল শব্দটি দুইটি আলাদা শব্দ থেকে তার উৎপত্তি, এই কথাটা আমি ক্লাসে আগেও বলেছিলাম। আমি যদিও নোটগুলি পাঠাবো পরে, সেগুলি এখন যদি আপনারা একটু নোটগুলো নিয়ে রাখেন তাহলে মূল যে নোটটা যাবে সেটার সাথে মিলিয়ে নিলে আপনাদের বুঝতে অনেকখানি সুবিধা হবে। তানভীর, আমি কি ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। ওকে, মানে এখন যেটা বলছি এটা কিন্তু নোটের সাথে রিলেটেড। নোট যেটা যাবে সেটার সাথে এটাকে পরে মিলিয়ে নেবেন। এখন আপনারা আপনাদের নিজস্ব নোটগুলি নিয়ে রাখেন, পরে মিলিয়ে নেবেন, এটাকে যাচাই করে নেবেন। ওকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, পিক্সেল শব্দটি দুইটি আলাদা শব্দ থেকে উৎপত্তি। সেই শব্দ দুটি হচ্ছে পিকচার এবং এলিমেন্ট। পিকচার থেকে পিক্স, এলিমেন্ট থেকে ইএল, এই দুটি শব্দ দিয়ে এই পিক্সেল শব্দটি তৈরি। জি স্যার। আচ্ছা, প্রথমে আমরা এই ডিজিটাল ক্যামেরা আসার আগে আমরা পিক্সেলের ইতিহাস আলোচনা করলে দেখতে পাই 1965 সালে 1965 এই শব্দটি সর্বপ্রথম প্রকাশ করা হয়। পিক্সেল শব্দটি সর্বপ্রথম প্রকাশিত হয় ইন দ্য ইয়ার অফ 1965। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ডিজিটাল প্রযুক্তি আসে কিন্তু 80 দশকের মাঝামাঝিতে, কিন্তু এর দেখা গেল এর অন্তত আরো আগে পিক্সেল শব্দটি সর্বপ্রথম কিন্তু আমরা জানতে পারি পিক্সেল শব্দটি সম্বন্ধে ইন দ্য ইয়ার অফ 1965। আমরা যতটুকু জানতে পারি, ফ্রেডরিক সি বিলিংসলে বলে এক বিজ্ঞানী, আমি নামগুলি পরে লিখে রাখেন, এখন লিখে রাখেন, ফ্রেডরিক সি বিলিংসলে বলে এক বিজ্ঞানীর নামটা এখন বাদ দিয়ে রাখেন, এটা খুবই খটমটে নাম, আমি পরে পাঠাবো। একজন বিজ্ঞানী চন্দ্র এবং মঙ্গল গ্রহ থেকে প্রাপ্ত ভিডিও ইমেজের তথ্য বর্ণনা, তখন থেকে কিন্তু চন্দ্র অভিযান শুরু হতে যাচ্ছিল বা শুরুর প্রক্রিয়া চলছিল। চন্দ্র এবং মঙ্গল গ্রহ থেকে প্রাপ্ত ভিডিও ইমেজের তথ্য বর্ণনা এবং প্রকাশ করতে গিয়ে সর্বপ্রথম এই পিক্সেল শব্দটি ব্যবহার করেন। তানভীর, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে পিক্সেল শব্দটি পরবর্তীতে ডিজিটাল প্রযুক্তিতে যুক্ত হয়েছিল আরো অনেক পরে, কিন্তু পিক্সেল শব্দটি আমরা সর্বপ্রথম শুনতে পাই একজন বিজ্ঞানীর কাছ থেকে, যার নাম হচ্ছে ফ্রেডরিক সি বিলিংসলে। এই বিজ্ঞানী চন্দ্র এবং মঙ্গল গ্রহ থেকে প্রাপ্ত ভিডিও ইমেজের তথ্য বর্ণনা এবং এটাকে প্রকাশ করতে গিয়ে সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন। জি স্যার। আচ্ছা, তিনি অবলীলায় স্বীকার করেন যে এই পিক্সেল শব্দটি উনি ব্যবহার করলেও এই শব্দটির উদ্ভাবক তিনি ছিলেন না। জি স্যার। ওকে, তাহলে এই শব্দটির উদ্ভাবক উনি ব্যবহার করেছিলেন, কিন্তু এই শব্দটির উদ্ভাবক উনি ছিলেন না। মিস্টার ফারল্যান্ড নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি শব্দটি জেনেছিলেন। ম্যাকফারল্যান্ড, ম্যাকফারল্যান্ড, FARLAND, ম্যাকফারল্যান্ড। উনি শব্দটা এক ব্যক্তির কাছ থেকে জেনেছিলেন যার নাম হচ্ছে ম্যাকফারল্যান্ড। জি স্যার। আর
ম্যাকফার্লেন কোত্থেকে এই শব্দটি পেয়েছিলেন, এই শব্দটির উৎপত্তি সম্পর্কে তার কাছে কোনো তথ্য ছিল না। জি স্যার। আচ্ছা, এখন আমরা যে পিক্সেল শব্দটির সাথে আমরা পরিচিত এবং প্রতিটি ক্যামেরার সাথে পিক্সেল নামক এই যে উপাদানটির কথা আমরা কাউন্ট করছি ছবির গুণগত মান বর্ণনা করতে গিয়ে বা ছবির গুণগত মান বিশ্লেষণ করতে গিয়ে, এই পিক্সেল হচ্ছে একটা ডিজিটাল ইমেজের সবচেয়ে ক্ষুদ্রতম একক বা উপাদান। হ্যালো, জি স্যার। তাহলে পিক্সেল হচ্ছে একটা ডিজিটাল ইমেজের বা ডিজিটাল ছবির সবচেয়ে ক্ষুদ্রতম একক বা উপাদান। আর এরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র অসংখ্য অসংখ্য রঙিন পিক্সেলের সমন্বয়ে তৈরি হচ্ছে একটা সম্পূর্ণ ছবি, রঙিন ছবি। জি স্যার। হচ্ছে এই পিক্সেলগুলি কোথায় থাকে এটা আমরা জেনেছি। এই পিক্সেলসগুলি সারিবদ্ধভাবে সাজানো থাকে ইমেজ সেন্সরের পৃষ্ঠদেশে দুইটি সারিতে, একটা হরিজন্টালি একটা ভার্টিক্যালি, যাকে আমরা রো এবং কলাম বলে থাকি। এটা আমরা আগে জেনেছি। জি স্যার। প্রতিটি পিক্সেল কিন্তু রঙিন, কিন্তু এই রঙের তথ্যটি ওরা সংগ্রহ করে, পিক্সেলগুলি রঙের তথ্যটি সংগ্রহ করে কিন্তু আলোর মাধ্যমে, আলোর ভেতর থেকে। যে আলোটি এসে যখন সেন্সরে পৌঁছয় সেখান থেকে আলোর ভেতর থেকে রঙের তথ্যটা সেখান থেকে প্রাপ্ত হয়। জি স্যার। ওকে, এখানে প্রতিটি পিক্সেল হচ্ছে একটি মূল ছবির স্যাম্পল বা নমুনা। জি স্যার। তাহলে কি দেখা যাচ্ছে, প্রতিটি পিক্সেল হচ্ছে একটা মূল ছবির স্যাম্পল বা নমুনা। জি স্যার। আমরা কিন্তু প্রাসঙ্গিকভাবে এখানে এটা উল্লেখ করা প্রয়োজন যে আমরা বিভিন্নভাবে এবং বিভিন্ন প্রেক্ষাপটে ছবিতে পিক্সেলের উপস্থিতি অনুভব করি। জি স্যার। যেমন ধরেন সাধারণ কাগজে বা ফটোগ্রাফিক কাগজে কোনো ইমেজকে মুদ্রণ করলে বা প্রিন্ট করার পর সেখানে কি পরিমাণ পিক্সেল ব্যবহৃত হয়েছিল। হ্যালো, জি স্যার। আমি আরেকবার বলি, যেমন সাধারণ কাগজ কিংবা ফটোগ্রাফিক কাগজে মুদ্রিত ইমেজ বা মুদ্রণে ব্যবহৃত পিক্সেলের পরিমাণ হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, পিক্সেলের পরিমাণ অর্থাৎ কি পরিমাণ পিক্সেলের সমন্বয়ের মাধ্যমে ছবিটি তৈরি হয়েছে এবং সেখানে পিক্সেলগুলির মূল্যমান কতটুকু, মূল্যমান হচ্ছে ভ্যালু, পিক্সেল ভ্যালু কতটুকু, অথবা প্রজেক্টরের মাধ্যমে যে ছবিটি প্রদর্শন করা হচ্ছে সেখানেও প্রদর্শিত ছবিতে আমরা দেখতে পাই ক্যামেরায় যখন ছবিটি গ্রহণ করা হয়েছিল তাতে কি পরিমাণ পিক্সেল ব্যবহৃত হয়েছিল ইত্যাদি ইত্যাদি। এগুলি আমি পরে নোট দিয়ে দিব, আপাতত খুব তাড়াতাড়ি নোটগুলি করে ফেলেন। তাহলে একটা ছবিতে কি পরিমাণ পিক্সেলের ব্যবহার, কি পরিমাণ পিক্সেলের সমন্বয়ে একটা সম্পূর্ণ ছবি তৈরি হয়েছিল, সেখানে পিক্সেলের ভ্যালু কি ছিল, অথবা প্রক্ষেপণ যন্ত্রের মাধ্যমে কোনো ছবি প্রদর্শন করা হলে সেখানে ছবির গুণগত মান কত এবং চিত্রগ্রহণকালীন সময়ে ক্যামেরাতে কি পরিমাণ পিক্সেল ব্যবহৃত হয়েছে ইত্যাদি সম্বন্ধে আমরা একটা ধারণা পেয়ে থাকি বা আমরা নিজেরা ছবিটা দেখে অনুভব করতে পারি। কাজেই একটা ডিজিটাল ইমেজের ক্ষেত্রে পিক্সেলের ব্যবহার এবং পরিমাণ সূত্র লক্ষণীয় নয়, আমরা বিভিন্নভাবে বিভিন্ন ছবিতে পিক্সেলের উপস্থিতি বা সমন্বয় দেখতে পাই। অর্থাৎ পিক্সেল যে আছে, পিক্সেলের মাধ্যমে যে ছবিটি তৈরি হচ্ছে এখানে কতটি পিক্সেল ব্যবহৃত হয়েছিল এবং পিক্সেলগুলির উপস্থিতি কতটুকু আছে এবং কিভাবে সমন্বয় করা হয়েছিল আমরা কিন্তু তার রেজাল্ট একটা ছবিতে দেখতে পাই। জি স্যার। আচ্ছা, আমরা নিশ্চয়ই জানি যে একটা আলোকচিত্র বা একটা ফটোগ্রাফ তৈরি হয় অনেকগুলি সূক্ষ্ম ডট বা বিন্দুর মাধ্যমে। আমরা জানি যে একটা ডট বা বিন্দুর মাধ্যমে অসংখ্য অসংখ্য বিন্দু বা ডটের মাধ্যমে একটা কমপ্লিট ছবি তৈরি হয়। জি স্যার। আচ্ছা, ডিজিটাল ইমেজিং এর ক্ষেত্রে এই সূক্ষ্ম ডট বা বিন্দুকে আমরা পিক্সেল বলে থাকি।
জি স্যার। তাহলে ডিজিটাল প্রযুক্তি আসার আগে যে ছবিটি তৈরি হতো ফিল্ম নামক একটা আলো সংবেদনশীল পদার্থের মাধ্যমে, সেই ছবিতে আমরা এই অসংখ্য ডট বা বিন্দুর উপস্থিতি দেখতে পেতাম। সেগুলিকে তখন ডট বা বিন্দু বলা হলেও ডিজিটাল প্রযুক্তি আসার পর আমরা এই সূক্ষ্ম ডট বা বিন্দুকে আমরা পিক্সেল বলে অভিহিত করে থাকি বা পিক্সেল বলে থাকি। জি স্যার। আচ্ছা, যেমন ডিজিটাল ইমেজিং এর ক্ষেত্রে আমরা আরো অনেক সমার্থক প্রতিশব্দ দেখতে পাই, যেমন প্যাল, পিএল, প্যাল। লিখে রাখেন একটু শব্দগুলো, পিইএল, প্যাল। লিখেছেন? জি স্যার। এটা ডিজিটাল ইমেজিং এর ক্ষেত্রে আমরা অনেকগুলি সমার্থক প্রতিশব্দ দেখতে পাই। পিএল, স্যাম্পল, এসএমপিএডি। স্যাম্পল দেখেছেন? জি স্যার। বাইট, বিওয়াইটিই, বাইট। বিট, বিআইটি, বিট। দেখেছেন? জি স্যার। বাইট, বিট, ডট, ডিওটি, ডট। স্পট, এসপিওটি, স্পট ইত্যাদি। জি স্যার। এখন কাজের কথায় আসি। একটা ডিজিটাল ইমেজের গুণগত মানকে বিশ্লেষণ করতে গেলে বা পর্যালোচনা করার ক্ষেত্রে আমরা এখানে পিক্সেলকে সাধারণত একক হিসেবে কিন্তু গণ্য করে থাকি। তাহলে একটা ডিজিটাল ইমেজের গুণগত মানের বিশ্লেষণ বা পর্যালোচনা করতে গেলে আমরা পিক্সেলকে সাধারণত একক হিসেবে গণ্য করে থাকি। ক্লিয়ার? জি স্যার। তাহলে ডিজিটাল ইমেজিং এর ক্ষেত্রে আপনি যখন গুণগত মানকে বিশ্লেষণ করবেন বা পর্যালোচনা করবেন, সেখানে পিক্সেলসকে আমরা একক হিসেবে গণ্য করে থাকি। জি স্যার। ইমেজের গুণগত মান বা কোয়ালিটির বিচার বা বর্ণনার পরিভাষায় আমরা একটিমাত্র শব্দ প্রয়োগের মাধ্যমে তা প্রকাশ করে থাকি, যেটাকে বলি আমরা রেজলিউশন। তাহলে কি দাঁড়াচ্ছে? ইমেজের গুণগত মান বা কোয়ালিটির বিচার বা বর্ণনার জন্য আমরা যে পরিভাষাটি ব্যবহার করে থাকি সেটাকে বলি আমরা রেজলিউশন। জি স্যার। তাহলে রেজলিউশন হচ্ছে একটা পরিভাষা যার মাধ্যমে একটা ইমেজের গুণগত মান প্রকাশ করা হয়ে থাকে, এটাকে বলি আমরা রেজলিউশন। জি স্যার। এই যেটুকু বললাম এর মধ্য দিয়ে আর কোনো প্রশ্ন আছে কি? Nope. Po. যেটুকু বলেছি এর মধ্য থেকে আর কোনো প্রশ্ন আছে কি? না স্যার। Okay. তাহলে একটা কথা আমরা খুব ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, ডিজিটাল ইমেজিং এর ক্ষেত্রে প্রতিটি পিক্সেল বা এলিমেন্ট হচ্ছে একটা মূল ছবি তৈরির ব্লক। আপনি খুব সংক্ষেপে লিখে রাখেন, ডিজিটাল ইমেজের ক্ষেত্রে বা ডিজিটাল ইমেজিং এর ক্ষেত্রে প্রতিটি পিক্সেলকে বলা হচ্ছে মূল ছবি তৈরির ব্লক। ব্লক, BLOCK, ব্লক। জি স্যার। আর এরকম কোটি কোটি ব্লকের সাহায্যে তৈরি হচ্ছে একটা সম্পূর্ণ রঙিন ছবি। জি স্যার। প্রতিটি পিক্সেল হচ্ছে একটি সমকোণী বা স্কোয়ার। আকৃতিগতভাবে এটা সমকোণী বা স্কোয়ার। জি স্যার। একটা ডিজিটাল ইমেজ তৈরি হচ্ছে কিন্তু আমরা কম্পিউটারি হিসাব নিকাশ করার জন্য আমরা বোধহয়
একটা বহুল ব্যবহৃত একটা স্প্রেডশিট ব্যবহার করে থাকি। স্প্রেডশিট, স্প্রেড, SPREAD, স্প্রেড। কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য, কম্পিউটারে যারা গণনার কাজ করেন বা হিসাব নিকাশের কাজ করেন, ওনারা একটা স্প্রেডশিট, SHEET। জি স্যার। আচ্ছা, স্প্রেডশিটটি কিন্তু তৈরি করে ব্যবহার করে থাকেন হিসাব নিকাশ করার জন্য কম্পিউটারে। আমরা ডিজিটাল ইমেজিং এর ক্ষেত্রে কম্পিউটারেও এই হিসাব নিকাশের মতোই একটা স্প্রেডশিট ব্যবহার করে থাকে, স্প্রেডশিটের মতোই একটা প্যাটার্ন ব্যবহার করে থাকে, যেখানে আছে অনেকগুলি কলাম। কলাম হচ্ছে স্তম্ভ, কলাম, স্তম্ভ। জি স্যার। আর হচ্ছে রো, হরিজন্টাল রো, যেটাকে বলি সমান্তরাল সারি। জি স্যার। যেখানে ইমেজ সেন্সর কর্তৃক উৎপাদিত প্রতিটি পিক্সেলের মূল্যবান তথ্যগুলি সংরক্ষিত থাকে। জি স্যার। তাহলে প্রতিটি পিক্সেল যে তথ্য সংগ্রহ করে সেটা কোত্থেকে সংগ্রহ করে? এবার একটু আলোচনায় আসি। কোত্থেকে তথ্যগুলি সংগ্রহ করে? হ্যালো হ্যালো জি স্যার, শুনতেছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, প্রতিটি পিক্সেল যে তথ্যগুলি সংগ্রহ করে থাকে, সেই তথ্যগুলি কোত্থেকে সংগৃহীত হয়? লেন্সের ভেতর দিয়ে কি ঢোকে? স্যার আলো। আলো। শুধু আলো ঢোকে না, আলোর সাথে কিন্তু সমস্ত ইনফরমেশন গুলো আলোর মাধ্যমে ক্যামেরার অভ্যন্তরে প্রবেশ করে, আলোর মাধ্যমে। জি স্যার। আচ্ছা, শুধু এক টুকরো আলো আসে না, আলোর সাথে সেখানে যেসব বস্তুগুলি থাকে যেগুলো দৃশ্যমান, সবকিছুর ইনফরমেশন গুলো কিন্তু আলোর মাধ্যমে বাহিত হয় আর ক্যামেরার অভ্যন্তরে প্রবেশ করে। এগুলো আমরা জেনেছি। একটা ইমেজ সেন্সরে 3টা পর্যায় থাকে। আমরা যদি গত নোটটা দেখে থাকি আমরা দেখবো, আমি গত ক্লাসেও বলেছিলাম, সেখানে একটা থাকে ইমেজিং এরিয়া। তানভীর মনে পড়ে? জি স্যার। একটা ইমেজিং এরিয়া। ইমেজিং এরিয়া হচ্ছে সেন্সরের সেই বিশেষ জায়গা যেখানে পিক্সেলসগুলি সারিবদ্ধভাবে সাজানো থাকে। তাহলে পিক্সেলের যে অংশে পিক্সেলসগুলো ইমেজ সেন্সরের যে অংশে পিক্সেলসগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে, সেই অংশটিকে কি বলে? ইমেজিং এরিয়া। ইমেজিং এরিয়া না, এটাকে ইমেজিং এরিয়া, এটার আরো একটা নাম আছে, এটাকে বলে উইন্ডো। স্যার। এটাকে বলে উইন্ডো। তারপর এখানে কি কি সংরক্ষিত হয়? পিক্সেল। পিক্সেল হয় না, এখান থেকে সংগৃহীত হয় তথ্য। জি স্যার। তথ্যগুলি সংগ্রহ করে। তারপর সেই সংগৃহীত তথ্যটা ইমেজ সেন্সরের একটা লেয়ারে কিছুক্ষণের জন্য সংরক্ষিত থাকে। সেই এরিয়াটাকে কি বলে? স্টোরেজ এরিয়া। স্টোরেজ এরিয়া। তারপর সেই সংগৃহীত তথ্যগুলি আবার একটা নির্গমন পথ দিয়ে বের হয়ে যায় ফর ফার্দার প্রসেসিং। সেটাকে কি বলে? আউটপুট এরিয়া। তাহলে দেখা যাচ্ছে একটা সেন্সরের 3টে জায়গা আছে। প্রথমে আলো ঢোকে, আলোর সাথে ইনফরমেশনটা আসে, ইনফরমেশনটা গ্রহণ করার পর, তৈরি হওয়ার পর সেটা একটা লেয়ারে, একটা সেন্সরের লেয়ারে কিছুক্ষণের জন্য সংরক্ষিত থাকে, স্টোর থাকে, তারপর আবার সেটা বেরিয়ে যায়। তাহলে তথ্য আসছে, আলো আসছে, তথ্য তৈরি হচ্ছে, তথ্য সংগৃহীত হচ্ছে, তথ্য সংরক্ষণ করা হচ্ছে, আবার এটা আউটপুট এরিয়া দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, কন্টিনিউয়াস একটা প্রসেস। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। এবার আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আলো কি। এখন আমরা একটু জানতে চাই, আলো বলতে কি বোঝেন? হোয়াট ইজ লাইট? আলো কি, কিভাবে ব্যাখ্যা করবেন আলোকে? যেটা ছাড়া ছবি তৈরি হবে না। ছবি তৈরির মূল উপাদানটি হচ্ছে কিন্তু আলো, যেটা লেন্সের ভেতর দিয়ে, লেন্সের মাধ্যমে ক্যামেরার অভ্যন্তরে প্রবেশ করে। এখন যদি বলা হয়, প্রশ্ন হয় হোয়াট ইজ লাইট, কি জবাবটা আসবে? কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যালো
হ্যালো। স্যার কোন বস্তু থেকে যেই ইনফরমেশনটা আমরা পাই, মানে কোন বস্তু আমি থেকে যদি যেই, বলি আলো ছাড়া, আলো না থাকলে তো ইনফরমেশন তৈরি হবে না। না স্যার। আচ্ছা, এখন আপনি বস্তুকে আলোকিত করছেন বস্তুকে আলোকিত করছেন আলোর মাধ্যমে। ক্লিয়ার? জি স্যার। এখন বস্তু বা আপনার সাবজেক্টই সেই আলো যেটা দিয়ে আলোকিত করছেন, কিছু আলোকে সে কিন্তু শোষণ করে, জি স্যার। বাদ বাকি আলোটাকে সে আবার প্রতিফলন ঘটায়। এখন কোন বর্ণের প্রতিফলন ঘটানোর ক্ষমতা কম? সবাই চুপ। কালো। আমাদের চোখে তো অনেকগুলি বর্ণ আমরা দেখতে পাই, কোন বর্ণটির আলো প্রতিফলন ঘটানোর সবচেয়ে কম ক্ষমতা রাখে? ব্ল্যাক টিপ। ব্ল্যাক। ব্ল্যাক। জি স্যার। ব্ল্যাক। কালোর প্রতিফলন ঘটানোর ক্ষমতা কম, একদম কম। কোন বর্ণের প্রতিফলন ঘটানোর ক্ষমতা বেশি? হোয়াইট। হোয়াইট। এজন্য এটাকে রিফ্লেকটিভ কালার বলে থাকে। রিফ্লেকটিভ কালার সাদা অধিক পরিমাণে প্রতিফলন ঘটাতে সক্ষম। এখন আমাদের আমার সাবজেক্টের পরনে যদি কালো কস্টিউম থাকে, তাহলে সে বেশি আলো শোষণ করবে, না যার পরনে সাদা বর্ণের পোশাক থাকে সে বেশি আলো শোষণ করবে? কালো বর্ণের বা ডিপ কালারের যে পরে সেখান থেকে আলোর বর্ণ কম আসবে। একটি সাদা বর্ণের একটি স্কিন টোন যদি কেউ সাদা হয় বা ফর্সা হয়, একটা ইউরোপিয়ান আর একটা আফ্রিকান, দুজনকে যদি আমরা পাশাপাশি দাঁড় করাই, কোন বর্ণের কোন স্কিন টোনটি সবচেয়ে বেশি প্রতিফলন ঘটাবে? কালো। কোন বর্ণটির ব্যক্তি হোয়াইট স্কিন প্রতিফলন ঘটাবে? প্রতিফলন বেশি ঘটাবে কিন্তু শোষণটা কম হবে। কোনটা কম প্রতিফলন ঘটাবে? যেটি কালো বর্ণের। একজন আফ্রিকানের কিন্তু প্রতিফলন ঘটানোর ক্ষমতা কম, কারণ ওর বর্ণটি শোষণ করে বেশি, কারণ এটাও একটি স্কিনের ব্যাপার আছে। এনিওয়ে, তাহলে আলোকে কিভাবে আমরা ব্যাখ্যা করব? আলো কি একটু কুইক যদি পারেন লিখে ফেলেন। এটা হচ্ছে লাইট ইজ এ ওয়েভ। আলো একটি তরঙ্গ। আমি আগেও লিখে দিয়েছিলাম ক্লাসে, আবার নতুন করে বলে যাচ্ছি, এতদিনে সব মনে থাকার কথাও না। লাইট ইজ এ ওয়েভ that travels through the space. এখন লিখে রাখেন শুধু লাইট ইজ এ ওয়েভ, আলো একটি তরঙ্গ। তানভীর শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তারপর লিখে রাখেন নাম্বার 2, লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি। এটা একটা শক্তির উৎস বটে। লাইট থেকে তো এনার্জিও আসে নাকি? জি স্যার। তারপর লেখেন 2 নম্বর লিখেছেন, লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি, একটা শক্তির উৎস বটে। লাইট হচ্ছে তাহা, আলো হচ্ছে তা যার মাধ্যমে আমাদের দেখার অনুভূতি তৈরি হয়। আলো না আসলে আমরা দেখতে পাবো না। তাহলে লাইট ইজ হোয়াট বাই হুইচ উই ক্যান সি। তাহলে আমরা কিভাবে দেখতে পাই? আলোর মাধ্যমে। তাহলে আলো হচ্ছে তা যার মাধ্যমে আমরা দেখতে পাই। আলো একটি তরঙ্গ, আলো শক্তির একটি উৎস বটে। আলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, তড়িৎ চৌম্বকীয় বর্ণালীর একটি অংশ। তড়িৎ চৌম্বকীয় বর্ণালীর একটি অংশ। জি স্যার। আমরা সবাই জানি আলো সরল রেখায় গমন করে, সবাই জানি। light travels in straight line, but it can go around the corners. কিন্তু এটা সমস্ত কর্নারেও কিন্তু চলে যেতে পারে। আবার বলছে লাইট ইজ এ স্ট্রিম অফ মুভিং পার্টিকলস। লাইট হচ্ছে, আলো হচ্ছে ভাসমান অণুপরমাণুর একটি নদী। এই যে আমাদের এনভায়রনমেন্টে যে এত পার্টিকেল ভেসে বেড়াচ্ছে, আলো না থাকলে এগুলিকে আমরা দেখতে পেতাম না। এই জন্য বলছে আলো হচ্ছে তা
যা হচ্ছে এই মুভিং পার্টিকেলস গুলোর ইজ এ স্ট্রিং। জি স্যার। এই আলো ছাড়া কিন্তু আমাদের কখনো ছবি তোলা সম্ভব হবে না বা ছবি তোলা সম্ভব নয়। কিছু কিছু ক্যামেরা আছে যেগুলো অন্ধকারে ছবি তুলতে সক্ষম, সেসব ক্যামেরাগুলি তাও একটা তারা ওই ব্যবহার করে থাকে, একটা রে ব্যবহার করে থাকে। সেটা কোন রে? কিছু ক্যামেরা আছে যেগুলিকে নাইট ভিশন ক্যামেরা বলা হয়, যেগুলি অন্ধকারে ছবি তুলতে সক্ষম, যেগুলি অন্ধকারে দেখতে পায়, আমাদের চোখ দেখতে পায় না। যিনি তুলছেন উনি দেখতে পান না, যার তোলা হচ্ছে উনিও জানেন না। এখন ব্যাপারটা হচ্ছে একটা ক্যামেরা আছে যেটা অন্ধকারেও দেখতে পায়। তাহলে কোন রশ্মিটি ব্যবহারের মাধ্যমে একটি ক্যামেরা অন্ধকারে চিত্র ধারণে সক্ষম? হ্যালো, স্যার নো আইডিয়া। নো আইডিয়া। ঘরে এই যে রিমোট কন্ট্রোল করেন, এসি অন অফ করেন, টেলিভিশনের ভলিউম বাড়ান বা কমান, রিমোট যেটা দিয়ে রিমোট কন্ট্রোলিং হয়, রিমোট কন্ট্রোলের মাধ্যমে যা আপনি অনেকগুলি জিনিস যেগুলিকে আপনি নিয়ন্ত্রণ করেন, সেখানে সেটা কিভাবে কি কোন রশ্মির মাধ্যমে সম্ভব? আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, রিমোট টিপে এসি অন অফ করছি, রিমোট টিপে এসির স্পিড বাড়াচ্ছি কমাচ্ছি, কুলিং করছি বা কমাচ্ছি বাড়িয়ে দিচ্ছি, ভলিউম বাড়াচ্ছি কমাচ্ছি, আমরা পরপর চ্যানেলগুলো চেঞ্জ করে যাচ্ছি। সেখানে রিমোট কিন্তু একটি রে ব্যবহার করে, সেটাকে কোন রে বলে? দেখে রাখেন, ইনফ্রারেড। ইনফ্রারেড। তাহলে কিছু ক্যামেরা আছে যেটা অন্ধকারে ছবি তুলতে সক্ষম, সেটাকে বলে ইনফ্রারেড ক্যামেরা বা নাইট ভিশন ক্যামেরা। নাইট ভিশন ক্যামেরা যে রেটি ব্যবহার করে সেটা বলে ইনফ্রারেড। জি স্যার। একটি আলোর মধ্যে কি কি আছে? আমরা শুধু একটু আলো বলি না, আলোর মধ্যে কি কি আছে? আলোর মধ্যে কি কি আছে? একটু আলো জানলা দিয়ে শুধু একটু, হ্যাঁ বলেন। বর্ণ, রশ্মি আর না, আলো নিজেই তো একটা রশ্মি। এখন আলোর সাথে কি কি আসে? আলো কি কি আছে? আলোতে একটু আগে বলেছি, আলোতে এনার্জি আছে। দেখে রাখেন পট করে, আলোতে এনার্জি আছে। তানভীর শুনতে পান? জি স্যার। আলোতে এনার্জি আছে, আলোতে কালার আছে, বর্ণ আছে, আলোতে হিট আছে। হিট, প্রখর রোদে গেলে কিন্তু একটা তাপ অনুভব করি, ছায়াতে এলে দুটোই কিন্তু আলো, সেখানে কিন্তু তাপের পরিমাণ কম। তাহলে আলোতে হিটও আছে, আলোতে বর্ণ আছে, আলোতে প্রখরতা আছে, প্রখরতা, ইন্টেন্সিটি। জি স্যার। আর কি কি আছে? আর কি কি আছে? আলোতে দৃশ্যমান এবং অদৃশ্যমান অনেকগুলি রশ্মি আছে। দৃশ্যমান এবং অদৃশ্যমান অনেকগুলি রশ্মি আছে। আলোতে উজ্জ্বলতা আছে, ব্রাইটনেস আছে। আলোতে আছে অনেকগুলি রশ্মির সমন্বয় করা, আমরা বলি এটাকে ওয়েভলেংথ। আলোতে আছে অনেকগুলি ওয়েভলেংথ, তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেংথ। জি স্যার। আর কি কি আছে আলোতে? আমরা কি কি বলেছি? আলোতে এনার্জি আছে, আলোতে হিট আছে, আলোতে বর্ণ আছে, আলোতে দৃশ্যমান এবং অদৃশ্যমান অনেকগুলি রশ্মি আছে, আলোতে তরঙ্গদৈর্ঘ্য আছে, আলোতে ব্রাইটনেস আছে, আলোতে ইন্টেন্সিটি আছে। জি স্যার।
ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু আমরা পরবর্তীতে জানবো। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা ছবি তোলার কাজে মূলত যেটা নিয়ন্ত্রণ করে থাকি, যেটার মাধ্যমে আলোর প্রবেশ নিয়ন্ত্রিত হয় লেন্সের মাধ্যমে, সেই প্রক্রিয়াটির নাম কি? What is the system by which we control the entry of light through the lens? লেন্সের ভেতর দিয়ে যে আলোক রশ্মিটি প্রবেশ করছে সেটা কম বা বেশি করা যায়। সেটা আলো কম থাকলে আমরা দরজাটা খুলে দিই, আলো বেশি থাকলে দরজাটা ছোট করি, নয়তো ছবি ঝলসে যাওয়ার বা অন্ধকার হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। এই প্রক্রিয়াটির নাম কি? ISO? No, aperture system. Aperture system. লেন্সকে ঘুরিয়ে আলো কম বা বেশি করা যায়। যত বেশি আলো হোক দরজা ছোট করে দেন, আলো কম দরজা খুলে দেন, নয়তো ছবি ঝলসে যাবে, নয়তো ছবি অন্ধকার হয়ে যাবে। তানভীর কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। যেই পদ্ধতির মাধ্যমে লেন্সের ভেতর আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করা হয় বা নিয়ন্ত্রিত হয়, সেই পদ্ধতিটির নাম হচ্ছে অ্যাপারচার পদ্ধতি, যেটা লেন্সের মাধ্যমেই সম্পাদিত হয়ে থাকে। অনেকে বলে অধিক আলোতে ছবি ঝলসে যাবে, অনেকে বলে কম আলোতে ছবি অন্ধকার হয়ে যাবে। আমরা বলি দুটো তথ্যই ভুল। কম আলোতেও ছবি তোলা সক্ষম, ক্যামেরাতে কম আলোতেও ক্যামেরাটি ছবি তুলতে সক্ষম যদি আপনি দরজা খুলে দেওয়ার ব্যবস্থা থাকে। ইফ ইউ ক্যান ওপেন দ্য ডোর। আপনার ঘরের দরজার কথা বলিনি, জানালার কথাও বলিনি। ক্যামেরার একটা দরজা আছে যার ভেতর দিয়ে আলো ঢুকে, আমরা সেটাকে নিয়ন্ত্রণ করে থাকি কিছু গাণিতিক সংখ্যার মাধ্যমে। আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম, লেন্সের গায়ে লেখা আছে 1.82, 2.8, 4, 5.6, 8, 11, 16, 22 এরকম অনেকগুলি সংখ্যা দেখেছিলেন নিশ্চয়ই। জি স্যার। অ্যাপারচার পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু লেন্সের ভেতর দিয়ে আলোর প্রবেশটি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। জি স্যার। আর কি আমরা মেইনটেইন করতে পারি? ক্যামেরাতে একটা কাজ আমরা করে থাকি, আমি আবার পুরোনো জিনিসগুলিকে আবার আমাকে রিপিট করতে হচ্ছে, কারণ এতদিনের ব্যবধানে সবকিছুই এখন আউট হয়ে যাওয়ার কথা। আমরা ক্যামেরাতে বোধহয় একটা পদ্ধতির মাধ্যমে ক্যামেরাকে আলোর বর্ণের সাথে পরিচিতি ঘটাই, সেটাকে কি বলে? হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্স। মূলত হোয়াইট ব্যালেন্স কি করা হয়, কি কাজে ব্যবহৃত হয়? স্যার মেইনলি আমরা যেই অংশে আর কি কাজ করতেছি ওই স্পেসে আলোর যে পরিমাণটা, ওটার সাথে ক্যামেরার পরিচিতি ঘটানো। আলোর পরিমাণ নয়, আলোর বর্ণ। জি স্যার, বর্ণ, সরি। আলোর পরিমাণ নয়, আলোর বর্ণ। তাহলে আলোর বর্ণের সাথে ক্যামেরাকে পরিচিতি ঘটানো। ক্যামেরাকে বলা হচ্ছে, ক্যামেরা তুমি এই আলোকে সাদা বলে চিহ্নিত করো। তাহলে যেই পদ্ধতির মাধ্যমে আমরা ক্যামেরাকে ওই আলোর বর্ণকে সাদা বলে চিহ্নিত করতে বলে থাকি, সেই পদ্ধতির নাম হচ্ছে হোয়াইট ব্যালেন্স বা হোয়াইট ব্যালেন্স, সাদা বর্ণের সাথে পরিচিতি করা। সেটা কিভাবে করেছিলাম মনে পড়ে, ক্লাসে পড়িয়েছিলাম আমরা। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ক্যামেরাকে সাদা বর্ণের সাথে পরিচিতি ঘটানোর নাম হচ্ছে হোয়াইট ব্যালেন্সিং বা হোয়াইট ব্যালেন্স। তাহলে ক্যামেরাকে আমরা হোয়াইট ব্যালেন্স করাচ্ছি, ক্যামেরাকে বলে দিচ্ছি আলো তুমি এই ক্যামেরা তুমি এই আলোর বর্ণটিকে সাদা বলে চিহ্নিত করো। কখনো কখনো ক্যামেরা ওই আলোকে সাদা বলে চিহ্নিত করতে ব্যর্থ হয়, কেন? না স্যার, ভুলে গেছি। আচ্ছা, যদি আলোর বর্ণটি সাদা না হয়, যদি আলোর বর্ণটি সাদা না হয়, যদি আলোর বর্ণটি সাদা না হয়, তাহলে ক্যামেরা হোয়াইট ব্যালেন্স করবে না, হোয়াইট ব্যালেন্স হবে না। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, প্রথমেই হচ্ছে ক্যামেরাকে সাদা বর্ণের সাথে পরিচিতি ঘটানো, যাতে ক্যামেরা ওই আলোটিকে সাদা বর্ণে চিহ্নিত করতে পারে। কিন্তু কখনো কখনো ক্যামেরা হোয়াইট ব্যালেন্স করতে ব্যর্থ হয়, বা ক্যামেরা হোয়াইট ব্যালেন্স বলে যে না করতে পারছি না, হোয়াইট ব্যালেন্স হচ্ছে না, তাহলে আপনি ধরে নেবেন ওই আলোটির বর্ণ সাদা নয়। এখন মূল প্রশ্নটি হচ্ছে, কোন কোন বর্ণের সমন্বয় থাকলে আলোর বর্ণটি সাদা হতে বাধ্য? লাল, নীল, সবুজ। আবার স্যার লাল, নীল, সবুজ। তাহলে এই তিনটে বর্ণকে কি বর্ণ বলা হয়?
Nice. এই তিনটে বর্ণকে আমরা কি বর্ণ বলি? মৌলিক রং, প্রাইমারি কালার। জি স্যার। RGB। কোন একটি আলোর বর্ণ যদি আমাদের চোখে সাদা বলে প্রতীয়মান হয়, আপনি যদি ফিল করেন দ্য কালার অফ দ্য লাইট ইজ হোয়াইট, এই আলোর বর্ণটি সাদা, তাহলে আপনি ধরে নেবেন তাতে তিনটি মৌলিক বর্ণের সংমিশ্রণ আছে, মিশ্রণ আছে। ক্লিয়ার? জি স্যার। তিনটি বর্ণের মিশ্রণ না থাকলে ওই আলোর বর্ণটি, হোয়াইট ব্যালেন্সের কথা বাদ দেন, ক্যামেরার কথা বাদ দেন, নিজের চোখকে আগে প্রশ্ন করেন, ক্যামেরার আগে নিজের চোখ দিয়ে দেখেন, নিজের চোখ ওই আলোর বর্ণটিকে সাদা বলে চিনে কিনা, সাদা বলে চিহ্নিত করে কিনা। আমাদের চোখও কিন্তু বর্ণ চেনে। আমাদের মধ্যে একটা অর্গান কাজ করে, আমাদের মধ্যে একটা ইন্দ্রিয়গত ব্যাপার আছে, আমাদের মধ্যে একটা সেন্স অর্গান আছে যেটা আমাদের রং চিনতে সাহায্য করে। রণবীর, আমি কি ক্লিয়ার? জি স্যার। স্যার আমরা আরেকবার একটু রিকানেক্ট করি, আমাদের টাইম। Seriously, son. Okay, I just lost because of you. না স্যার, শুনতে পাচ্ছি না। Sir, আপনার মিউট করা। You are muted, my son. You are muted. Oh my god. স্যার আনমিউট করেন। আচ্ছা wait, আমি মিউট করে দিচ্ছি। স্যার এখনো মিউট হয়ে আছে। Fucking hell, bro.
হ্যালো হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, ফাইন ফাইন ফাইন। আমরা একটু যাই দ্রুত, তাই না? জি স্যার। Okay. Everybody is getting me? ইয়েস স্যার। Okay, fine. আমরা কোথায় ছিলাম? বাসায়। হোয়াইট ব্যালেন্স। আলোর বর্ণে হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্স। তাহলে হোয়াইট ব্যালেন্স করছি কেন? স্যার ক্যামেরাকে সাদা বর্ণের পরিচিতি বোঝানোর জন্য। আচ্ছা, এখন যদি প্রশ্ন আসে এরকম, হোয়াইট ব্যালেন্সের প্রয়োজন কি? কেন আপনি হোয়াইট ব্যালেন্সটা করতে যাচ্ছেন? হোয়াইট ব্যালেন্স না করলে কি হবে? নেট কি আমার গেছে স্যার? আচ্ছা আমার নেট গেছে না স্যারের নেট গেছে? স্যারের নেট গেছে মেবি। স্যাড। কি একটা অবস্থা। বিক্রমাদিত্য, এই তানভীর, বলতে থাক। ওই যে হচ্ছে যে তুমি কি রেকর্ড করতে? জিদান করতেছে। হ্যাঁ, জিদান করতেছে। দেখা যাচ্ছে না তো তাই বললাম। ওকে। সব দেখা যেত তাহলে তো হইতো। স্টেপ তো অন্যরকম। আজ আমার মন ভালো লাগছে না, ভালোবাসা লা 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 লা। গান গাচ্ছে কে এখানে? As if you don't know. গলাটা আমি পুরোপুরি ভাবে বুঝতেছি না। গানের সাথে মনে হচ্ছিল জানি এই যে কি বলে একটা জলের শব্দ, বিক্রমাদিত্য এটা কিভাবে করতে পারছে? মুখ দিয়ে। ও বিক্রম, স্লার্পিং। কথা সব শেষ হয়ে গেছে, বাকি শেষ তুমি করেছিলে জীবনটা। হঠাৎ করে কেঁদে উঠেছি, কি যেন এক কান্না ছিল, কি যেন এক আকাশ ছিল, আকাশটা চুরি হয়ে গেছে। মাইকটাও মিউট হয়ে গেছে। Why am I keeping my mic? সেপ্টেম্বরে নাকি ক্যাম্পাস খুলবো, তার কাছে অনেক তথ্য আছে না, কি অবস্থা? ভাই এখন কেমনে ক্যাম্পাস খুলবে ভাই? ক্যাম্পাস খুলে সব মরুম যেটি ইচ্ছা আছে। সবার আগে তো ভার্সিটিই খুলবে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে ফাইন, আমরা একটু যাই দ্রুত, সময় যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা কেন হোয়াইট ব্যালেন্স করছি? To make everything white. তানভীর, ক্যামেরাকে সাদা বর্ণের সাথে পরিচিতি ঘটালে আমাদের কি কি বেনিফিটটা হবে? তার ইমেজ ইনফরমেশন বেটার আসবে। না, ক্যামেরা সব বর্ণগুলিকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবে, চিনতে পারবে।
সব জি, স্যার। বর্ণগুলিকে আইডেন্টিফাই করার জন্য ক্যামেরা সব বর্ণগুলিকে যাতে চিহ্নিত করতে পারে সেজন্য হোয়াইট ব্যালেন্সিং এর প্রয়োজন আছে। তাহলে একটি সাদা বর্ণ কি? একটি সাদা বর্ণ হচ্ছে সব রঙের মিশ্রণ। তাহলে ক্যামেরা যদি একবার সাদা বলে চিহ্নিত করে তাহলে ক্যামেরা উইল রিকগনাইজ অল দ্য কালার্স প্রপারলি, সমস্ত বর্ণগুলিকে সে সঠিকভাবে চিনতে পারবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে হোয়াইট ব্যালেন্সের একটা ব্যাপার গেল। এখন কোন কোন বর্ণ মিলে সাদা বর্ণ তৈরি হয়? লাল নীল সবুজ। লাল নীল সবুজ। লাল নীল সবুজ থাকলেই যে কোনো পরিমাণেই থাক না কেন আলোর বর্ণটি সাদা হতে বাধ্য। সাধারণত আমরা যে বিশুদ্ধ সাদা বলি বা অ্যাবসলিউট হোয়াইট বলি, সেখানে কত ভাগ লাল, কত ভাগ সবুজ এবং কত ভাগ নীল থাকলে আমরা সেটাকে বিশুদ্ধ সাদা বলি? স্যার নো আইডিয়া। Absolute white, লিখে রাখেন লাল 30%, হ্যালো, জি স্যার। লাল 30%, গ্রিন 59, গ্রিন Yes, sir. 59%, আর ব্লু হচ্ছে 11%। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে রেডের পরিমাণ যদি বেশি কম, গ্রিনের পরিমাণ বেশি কম বা নীলের ভাগও বেশি কম এরকম হতেই পারে। সবসময় যে প্রকৃতিতে একই রকম এই সমন্বয় থাকবে এমন কোনো মানে নাই। যে কোনোভাবেই এই তিনটে বর্ণের যে কোনো পার্সেন্টেজে এটার মিশ্রণ যদি থাকে আলোর বর্ণটি সাদা হতে বাধ্য। তাহলে সাদাটা জি, স্যার। সাদা হচ্ছে কোনো একক রং নয়, সাদা হচ্ছে তিনটি মৌলিক রঙের মিশ্রণ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবং এখানে এই সাদা, লাল, সবুজ এবং নীল, যেটাকে আমরা RGB বললাম, এই তিনটে বর্ণকে বলা হচ্ছে প্রাইমারি কালার। লিখে রাখেন Yes, sir. প্রাইমারি কালার। আমি এগুলি পরে নোট পাঠালে পরে মিলিয়ে নেবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখান থেকে যে কোনো দুইটি প্রাইমারি কালারকে যদি আমরা ইকুয়াল প্রপোর্শনে মিক্স করি, ইকুয়াল প্রপোর্শন মানে সমানুপাতিক হারে একই রকম একই পরিমাণে যদি মিশ্রিত হয় তাহলে সেটি আরেকটি দ্বিতীয় রঙের সৃষ্টি করে। যেমন ধরেন লাল সবুজ, লাল সবুজে কি রং হয়? রেড এন্ড গ্রিন, রেড এন্ড গ্রিন। লিখে রাখেন রেড প্লাস গ্রিন ইজ ইকুয়াল টু ইয়েলো। খুব Yes, sir. কুইক লেখেন রেড গ্রিন ইয়েলো। জি স্যার। রেড ব্লু মেজেন্টা, মেজেন্টা MAGENTA মেজেন্টা। বাই বাই। ব্লু এন্ড গ্রিন, সায়ান, যেটাকে আমরা ফিরোজা রং বলি, সায়ান, CYAN। এই তিনটে Yes, sir. বর্ণকে বলা হচ্ছে সেকেন্ডারি কালার। তানভীর লিখেছেন? জি স্যার। আচ্ছা, এবার একটি প্রাইমারি কালারের সাথে একটি সেকেন্ডারি কালার মিশ্রিত হলে আরেকটি রং তৈরি হয়। যেমন রেড আর ইয়েলো, রেড প্লাস ইয়েলো, সবচেয়ে পড়াই রেড আর ইয়েলো। সাদা হচ্ছে, লাল হচ্ছে মৌলিক রং আর সেকেন্ডারি কালার হচ্ছে ইয়েলো। লাল প্লাস ইয়েলো যোগ করলে হয় অরেঞ্জ। জি স্যার। ব্লু প্লাস ইয়েলো, ব্লু আর ইয়েলো যোগ করলে হয় গ্রিন। জি স্যার। আচ্ছা, আমরা বলেছি এবং লাল এবং নীল যদি মেশাই তাহলে কি রং আসে? ম্যাজেন্টা। লাল এবং নীল মেশালে কি আসে? উপরের দিকে যান, লাল এবং নীল মেশালে আসে মেজেন্টা। মেজেন্টা, এখানে লাল এবং নীল মেশালে মেজেন্টা আসে। যদি সেখানে কিন্তু দুটো কিন্তু ইকুয়াল প্রপোর্শনে হতে হবে, দুটো সমানুপাতিক হারে দুটোই কিন্তু সমান হবে। যদি ব্লু এর পরিমাণ বেশি হয় তাহলে সেটা হয়ে যায় ভায়োলেট। লাল এবং নীলের মিশ্রণের মধ্যে যদি নীলের ভাগটি বেশি হয়,
লালের চাইতে, তাহলে সেটি কিন্তু আর তখন ম্যাজেন্টা হয় না, সেটি হয়ে যায় ভায়োলেট। লিখে রাখেন ভায়োলেট। যদি ব্লু এর পরিমাণ, ইফ দ্য অ্যামাউন্ট অফ ব্লু ইজ মোর, তাহলে এটা হয়ে যায় ভায়োলেট। জি স্যার। আচ্ছা, লাল এই কি বলে লাল এবং নীলের মিশ্রণে যদি সমানুপাতিক হারে একই হয় তাহলে আমরা পাই মেজেন্টা। যদি ব্লু এর পরিমাণ বেশি হয় আমরা এটাকে পাই ভায়োলেট। আর যদি লাল এবং নীলের মিশ্রণে যদি লালের পরিমাণটি বেশি হয়, ইফ দ্য অ্যামাউন্ট অফ রেড ইজ মোর, সেটা হয়ে যায় পার্পল। পার্পল, PURPLE, পার্পল। জি স্যার। তাহলে আমাদের কাছে এগুলিকে আমরা বলি টারশিয়ারি কালার্স। আচ্ছা, এনিওয়ে, Wow. Just too good at this game. তাহলে আমাদের কাছে আসছে রেড, গ্রিন, RGB প্রাইমারি কালার, আর সেকেন্ডারি কালার হচ্ছে ইয়েলো, ম্যাজেন্টা, সায়ান। আমরা টারশিয়ারি কালার বলেছি অরেঞ্জ, পার্পল, ভায়োলেট, এগুলিকে বলেছি আমরা টারশিয়ারি কালার্স। ঠিক আছে? টারশিয়ারি, TERTIARY, টারশিয়ারি কালার্স। জি স্যার। আচ্ছা, টারশিয়ারি কালারকে বাংলায় যদি বলেন তাহলে বলবেন এটাকে তৃতীয় পদের বর্ণ। তৃতীয় পদের বর্ণ লিখে রাখেন বাংলায়, তৃতীয় পদের বর্ণ। টারশিয়ারি কালার্স মানে তৃতীয় পদের বর্ণ। এছাড়াও আরো 6টি বর্ণ আছে। জি স্যার। আরো 6টি বর্ণ আছে, লিখে রাখেন। নাম্বার 1, মনোক্রোমেটিক। মনোক্রোমেটিক ইংরেজিতে না পারলে বাংলায় লেখেন মনোক্রোমেটিক। Mono. এটাকে বলে ওয়ান কালার, GG's man, GG's. মনোক্রোমেটিক। নাম্বার 2, অ্যানালগাস। এগুলি পরে ভুলভাল লিখেন না, বাংলায় লিখেন অ্যানালগাস। অ্যানালগ হচ্ছে সিমিলার, একই রকম, অ্যানালগাস। জি স্যার। Number 3, triadic. Triadic, TRIADIC. A group or set of 3 colors. 3টা বর্ণ থাকলে এটাকে বলে triadic. Yes, 4 sir. নম্বর লেখেন complementary. পাশে লিখে রাখেন complementary মানে পূরক। পূরক, fully completing. জি স্যার। 4 নম্বর লেখেন, 5 নম্বর লেখেন split complementary. Split complementary. জি স্যার। আরেক নাম্বার 6, এটা লেখেন tetratic double complementary. Tetratic, TETRATIC. tetratic হচ্ছে 4 কালার্স, Nice combo. ডাবল sir. কমপ্লিমেন্টারি। জি স্যার। আচ্ছা, এটা গেল একটা। আবার এবার একটু নিচে আরেকটা কলামে আসেন, এবার লেখেন প্র্যাকটিক্যাল লাইট। প্র্যাকটিক্যাল লাইট কি কি? আমরা কোনো সেট আলোকিত করতে গেলে কতগুলি প্র্যাকটিক্যাল লাইট ব্যবহার করে থাকি। তানভীর শুনতে পান আমাকে? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, প্র্যাকটিক্যাল লাইটে লেখেন টেবল ল্যাম্প। যেগুলো প্র্যাকটিক্যালি আমরা যেগুলি দিয়ে আলোকিত করি, যেগুলি আমরা সেটে ব্যবহার করি, টেবল ল্যাম্প। Overpowered combo use করতেছে মাদারি। ঘরে ব্যবহৃত হাউসহোল্ড ওয়াল ল্যাম্পস। ওয়াল ল্যাম্প, বাবাই মেবি। দেয়ালের বাতি। জি স্যার। টিভি স্ক্রিন, টাটা। টিভি Good night. টেলিভিশন Oh, স্ক্রিন। Okay, yes. Easy son, easy. জি স্যার। ক্যান্ডেল লাইট, মোমবাতি। Holy fuck. লিখেছেন জি স্যার। ক্যান্ডেল লাইট। তারপর লেখেন অ্যাম্বিয়েন্ট লাইট।
ঘরের মধ্যে যে আলোটুকু দরজা বা জানলা দিয়ে প্রবেশ করে, অন্য কোনো বাতি না জ্বালিয়ে যে পরিমাণ আলো বাইরে থেকে বা ঘরের ভেতরে যে পরিমাণ আলো পাই, এক্সিস্টিং আলোটাকে বলে অ্যাম্বিয়েন্ট লাইট। অ্যাম্বিয়েন্ট, AMBIENT, অ্যাম্বিয়েন্ট লাইট। জি স্যার। তারপর রাতে যদি শুটিং করি আমরা বলি স্ট্রিট লাইট। স্ট্রিট লাইট, রাস্তার বাতি, স্ট্রিট লাইট। জি স্যার। তারপর লেখেন হেডলাইট অফ এ কার, একটা গাড়ির সামনের আলো বাতিটি, হেডলাইট অফ এ কার। আমরা ইউজুয়ালি এই সোর্সগুলিকে ব্যবহার করে থাকি। হেডলাইট অফ এ কার, হেডলাইট। জি স্যার। লিখেছেন? জি স্যার। আচ্ছা, কি কি লিখেছি আমরা? টেবিল ল্যাম্প, হাউস হোল্ড ওয়াল ল্যাম্পস, টিভি স্ক্রিন, ক্যান্ডেল লাইট, অ্যাম্বিয়েন্ট লাইট, স্ট্রিট লাইট অ্যান্ড হেডলাইট অফ এ কার। এগুলিকে বলি আমরা প্র্যাকটিক্যাল লাইট, প্র্যাকটিক্যাল লাইটস। জি স্যার। আচ্ছা, এইবার লেখেন আমরা যখন কোনো একটা দৃশ্য আলোকিত করতে যাই আমরা কিন্তু আরেক ধরনের সোর্স বুঝে আমরা কিন্তু আলোগুলিকে স্থাপন করি। এই ব্যক্তিটি আলো পাচ্ছে, ধরেন ওয়াল ল্যাম্প, ধরেন টেবিল ল্যাম্প, ধরেন ক্যান্ডেল লাইট। আমরা ওই সোর্স থেকে আলোগুলিকে দিয়ে ওই একই জায়গা থেকে আলোগুলি অন্য আলো মিশিয়ে অন্য আলো ব্যবহার করতে বাধ্য হই। কেন? আমরা এত আলো থাকতেও ঘরের মধ্যে আবার আলাদা আলো ব্যবহার করছি কেন? কেন আমরা আবার লাইটম্যানকে ডাক দিই কেন? কারণ ওই মনে করি ওই আলোটি পর্যাপ্ত নয়, কাজে ওই অপর্যাপ্ত আলোকে পূর্ণতা দেওয়ার জন্য আমরা কিছু আবার এক্সট্রা লাইট ফিট করি, এক্সট্রা লাইট সেট করি। কিন্তু আলো যেখানে সেখানে বসালে হবে না। এই আলোগুলিকে ব্যবহার করার সময় আমাদের সোর্সগুলি যেদিকে আছে আমরা আলোগুলিকে ওই দিকেই স্থাপন করার চেষ্টা করি। এটাকে বলে মোটিভেটেড লাইটিং। মোটিভেটেড লাইটিং। জি স্যার। বাংলায় লিখে রাখেন, বাস্তব আলোর উৎসের অনুকরণে ওই আলোর প্রতিলিপি তৈরি করা। জি স্যার। লিখে রাখেন, বাস্তব আলোর উৎসের অনুকরণে ওই আলোর প্রতিলিপি তৈরি করাকে বলি মোটিভেটিং লাইটিং। জি স্যার। এবার একটু ইংরেজিতে লেখেন, ইট ইজ এ লাইটিং টেকনিক, মোটিভেটেড লাইটিং। এটা হচ্ছে একটা লাইটিং টেকনিক। আরে লিখেছেন? জি স্যার। এটা একটা লাইটিং, ইট ইজ এ লাইটিং টেকনিক হোয়ার দ্য ডিরেকশনালিটি অফ দি সোর্সেস, যেটা ফ্রেমের মধ্যে দৃশ্যমান, হোয়ার দ্য ডিরেকশনালিটি অফ দ্য সোর্সেস, আলোর উৎসকে অনুকরণ করে বা আলোর যে দিক থেকে আলোর উৎসটি আছে সেই দিককে নির্দেশনা করে, is followed to replicate the copy of the sources, original sources. আমরা আলোটাকে প্রতিস্থাপন করে থাকি ওই বাস্তবে যে আলো আছে সে আলোর অনুকরণে, ওইখান থেকেই ভিন্ন আলো আমরা প্রয়োগ করে থাকি যেটা অরিজিনাল আলোর উৎসের সাথে মিলে যায়। যেমন উইন্ডো, ডোর, টেবিল ল্যাম্প, ওয়াল ল্যাম্প, ক্যান্ডেল লাইট এটসেট্রা। যদি ঘরের দরজা দিয়ে আলো আসে তাহলে আমরা আরেকটা আলো লাগাবো, দরজার ওদিক থেকে আলো আসছে, তাহলে আমরা যেখানে খুশি ওখানে আলোকে স্থাপন করতে পারি না। আমাদেরকে আলোর উৎসগুলি অনুসন্ধান করে ওই উৎস অনুযায়ী আমাদেরকে আলোগুলিকে প্রতিস্থাপন করা হয়। আলোর প্রতিস্থাপন করে ওই সব জায়গাগুলিকে প্রতিস্থাপন করে বাস্তব আলোর উৎসর অনুকরণে আমরা আরেকটা প্রতিলিপি তৈরি করি বলেই ওই আলোর টেকনিকটাকে, ওই আলোর লাইটিং টেকনিকটিকে আমরা মোটিভেটেড লাইটিং বলে থাকি। কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন কুইক। তাহলে আমাদের কাছে আরেকটি শব্দ এলো, মোটিভেটেড লাইটিং। মোটিভেটেড লাইটিং হচ্ছে মূল আলোর বা বাস্তব আলোর উৎসের অনুকরণে ওইখানে আরেকটি দ্বিতীয় আলো বসিয়ে আমরা ওইটার মতো করে আরেকটা প্রতিলিপি তৈরি করছি বলেই, অরিজিনালের মতোই সেটা আরেকটা রেপ্লিকেট করছে, আরেকটা কপি অফ দ্য সোর্সেস। এই জন্য এটাকে বলা হচ্ছে মোটিভেটেড লাইটিং। যেমন ঘরের যেদিকে জানালা ওই দিক থেকে ওই দিক দিয়ে আলো আসবে, যেমন ওয়াল ল্যাম্প যেখানে আছে ওখান থেকে আলো আসবে, দরজা যেদিকে আছে ওদিক থেকে আলো আসবে, ক্যান্ডেল লাইট যদি জ্বালিয়ে থাকি ক্যান্ডেল লাইটের অনুসরণে ওখান থেকে আলো আসবে, অন্য কোনো জায়গায় আলো বসালে হবে না। এই ধরনের লাইটিং টেকনিককে বলে মোটিভেটেড লাইটিং। জি স্যার। এছাড়া আমরা আরেকটুখানি জেনে নিই, আমাদের আরেকটু লাইটিং প্যাটার্নের মধ্যে আছে হাই কি লাইটিং এন্ড লো কি লাইটিং।
হাই কি, এগুলি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আবার এটা নিয়ে অনেকগুলি ইয়েতে যেতে হবে আমাদের। জি স্যার। হাই কি এন্ড লো কি লাইটিং এগুলি নিয়ে আমি ক্লাসে আলোচনা করেছিলাম। এখানে হাই কি এবং লো কি লাইটিং এই দুটোর মধ্যে কোন আলোতে ছায়ার পরিমাণ অধিক থাকে? রায়ান মুখের এক পাশ আলোকিত অন্য পাশে অন্ধকার, কোন ধরনের আলোর প্যাটার্নে এই ধরনের প্রবণতা দেখা যায়? তানভীর? স্যার লো কি লাইটিং এ লোকি লাইটিং। লোকি লাইটিং যেদিক থেকে আলো আসছে শুধু সেদিকটাই আলোকিত, অন্য পাশে অন্ধকার। ছবিতে কি পরিলক্ষিত হয়? একটু কুইক রিপ্লাই। স্যার ছায়া। ছায়া। তাহলে এক পাশে আলো এক পাশে ছায়া, এটাকে ছবির কি বলে? স্যার মনে করতে পারছি না। আরেকবার। স্যার সরি মনে নেই। এটা বলে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট। তাহলে কোন ছবিতে কন্ট্রাস্টের পরিমাণ বেশি? কি লাইটিং এ লোকি লাইটিং এ। লোকি লাইটিং এ, লোকি লাইটিং এ কন্ট্রাস্টের পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ ছায়ার পরিমাণ গাঢ় থাকবে। কোন আলোর টেকনিকে, কোন আলোর প্যাটার্নে যেখানে ছায়ার পরিমাণ খুবই কম, ছায়া নাই বললেই চলে, ছবিকে অনেক ব্রাইট দেখাবে? স্যার হাই কি লাইটিং এ হাই কি লাইটিং। তাহলে এখানে কি এবং ফিলের ব্যবধান খুবই কম এবং কি এবং ফিল অলমোস্ট সেম লেভেলে, সেখানে ছায়ার পরিমাণ না বললেই চলে, সেখানে উভয় দিকে আলোর পরিমাণটি একই, ইমেজকে অনেক বেশি ব্রাইট দেখা যায়। আমরা এই ধরনের আলো বিন্যাসের এই টেকনিকটা, এই কৌশলটাকে বলি আমরা হাই কি লাইটিং। হাই কি লাইটিং কোনো একটি দৃশ্য ধারণ পরিকল্পনায় আপনার দৃশ্যের প্রয়োজন অনুযায়ী, স্ক্রিপ্টের চাহিদা অনুযায়ী আপনি কোন ধরনের লাইটিং কৌশল প্রয়োগ করবেন সেটা আপনি নিজের মধ্যেই আগে ধারণ করবেন। আপনি যখন স্ক্রিপ্টটা পড়বেন তখন আপনার মধ্যেই একটা অনুভূতি তৈরি হবে কোন ধরনের আলোর প্রক্ষেপণের বা আলো বিন্যাসের কোন কৌশলটি আপনি অবলম্বন করবেন, হাই কি না লো কি। তাহলে আমাদেরকে বাস্তবতার সাথে মিল রেখে, আমি কমার্শিয়াল ছবির কথা বলি না, আমি স্টার প্লাসের কথা বলি নাই। আপনি স্টার প্লাস দেখেন, ওখানে লাইটিং এর কোনো কিছুই নাই, দিন বা রাত কিছুই বোঝা যাবে না যদি আপনি ওয়াল ল্যাম্প না দেখেন। এভরিওয়্যার wherever you go you will find the same amount of light, একদম ফ্ল্যাট লাইটিং করে দিয়েছে সব এখানে। এগুলি টিভির জন্য সম্ভব, বড় স্ক্রিনের জন্য কিন্তু এটা করতে যাবেন না, কখনো না। ইট ইজ নট, ইউ আর নট মেকিং এ কমার্শিয়াল ফিল্ম। কমার্শিয়াল বানালে, ছবি বানালে সেখানে কিন্তু সব জায়গাতেই যেখানে আমার ক্যারেক্টার যাক না কেন সমানভাবে আলো পাবে, ওরা কিন্তু কোনো ছায়া চায় না, কিন্তু এটা হয় না। বাট ওয়েন ইউ আর গোয়িং টু মেক এ রিয়েল ফিল্ম, যেখানে আপনার রিয়েলিটি থাকবে, সেখানে কিন্তু আলো এবং ছায়া দুটোকেই কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবং আপনার দৃশ্য আপনাকে বলে দেবে, আপনার ফটোগ্রাফি আপনাকে বলে দেবে কোনটা দুঃখের দৃশ্য কোনটা সুখের দৃশ্য। সাধারণত আমরা এই সাসপেন্স, গ্রিফ, সাফারিং, পোভার্টি, দারিদ্রতা, কষ্ট এগুলি থাকলে, আমরা এইসব জায়গাগুলোকে ট্র্যাজেডি থাকলে এখানে আমরা লোকি লাইটিং ব্যবহার করে থাকি। আর যেখানে আনন্দ, উচ্ছ্বাস, প্রাচুর্য হয় না, এরকম কিছু, এরকম মুহূর্তগুলো তো আসে নিশ্চয়ই, তাহলে সেখানে আমরা কিন্তু হাইকি লাইটিং। তাহলে একটি লাইটিং পরিকল্পনায়ও আপনাকে বলতে হয় না এটা দিনের দৃশ্য না রাতের দৃশ্য, আলোর বিন্যাসের পরিকল্পনায় কিন্তু আপনি এটা দিন না রাত এটাকে নিচেই বলে দিতে পারবেন আলোর মাধ্যমে। আলো দেখেই বলে দিতে পারবেন whether it is daylight or night। আমি কি ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা কি আজকের মতো শেষ করব? ওকে স্যার। পরবর্তীতে কিন্তু আমরা এই লাইটের ক্লাস থেকে আগামী ক্লাসে কিন্তু আমরা কন্টিনিউ করব। তারপরে একবারই নোট পাঠাবো, তারপর নোটগুলিকে পর্যালোচনা করবেন। ক্লিয়ার? জি স্যার। তাহলে লাইটের ক্লাসটা আজকে এই পর্যন্ত থাকুক। আমরা পরবর্তীতে ক্লাসে কি কি ধরনের আলোগুলি আমরা ব্যবহার করি, কি ধরনের প্রফেশনাল লাইটগুলি আমরা ব্যবহার করি, এই লাইটগুলির নাম ধামগুলি আমরা একটু জেনে নেব যে কি কি ধরনের আলোর প্রয়োজন। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি। আগামী শনিবার আমরা আবার মিট করব। আজকে যদি 6 তারিখ, আজকে 8 তারিখ, আগামী 15 আগস্ট, আগামী শনিবার বোধহয় বন্ধ, 15 অগাস্টের বন্ধ। জি স্যার। তানভীর কি শুনতে পাচ্ছেন? জি স্যার পাচ্ছি। আগামী শনিবার কত তারিখ পরে একটু দেখে নেন ক্যালেন্ডারটা। 15 তারিখ। 15 বন্ধ। আমরা কি করব?
আমরা কি 16 তারিখে বসবো? তাহলে আমরা সময়টা নষ্ট করতে চাই না। স্যার 16 তারিখে আমাদের ক্লাস আছে স্যার। 16 তারিখে ক্লাস আছে। 14 তারিখ। আচ্ছা, এখনই দেখে নিচ্ছি 15 তারিখ শনিবার। 15 তারিখ বন্ধের দিন, সবাই বিভিন্ন প্রোগ্রামে হয়তো ব্যস্ত থাকতে পারেন। 15th অগস্ট অনেকের প্রোগ্রাম থাকতে পারে ইত্যাদি ইত্যাদি। 15টা আমাদের বাদ দেওয়া উচিত। 15 বাদ দিয়ে আমরা একটা কাজ করতে পারি, আমরা ইচ্ছে করলে আমরা কিন্তু 14 তারিখে বসতে পারি। 14 তারিখ কিন্তু শুক্রবার। সবার যদি সময় হয়ে থাকে তাহলে আমার বসতে কোনো আপত্তি নাই। আমরা নামাজের আগে শেষ করে দিতে চাই। স্যার বিকালের দিকে তাহলে আমরা কয়টার দিকে বসবো বলেন? 3টা। হ্যালো, 3টা। আমরা 3টা নামাজের আগে extra। শেষ করে দিতে চাই। মানে টেল মি দ্য টাইম when we want to sit. স্যার 3টার দিকে বসলে কেমন হয়? ওকে, বলেন। সকাল 11টা? জি স্যার, বেটার। সকাল 11টা জি স্যার। বা 11:30, 11:30 to 12:30 না 11 to 12, কোনটা স্যার করবেন? 11 to 12 বেটার। ওকে, তাহলে আমরা বসছি কত তারিখে? 14 তারিখ। 14 তারিখে নেক্সট ক্লাস। 14 তারিখে, 15 তারিখে ক্লাস হচ্ছে না, 14 তারিখে আমরা ক্লাসটা শুক্রবার। করছি। আমরা যতগুলি জি, ক্লাস স্যার। এগিয়ে নিতে পারবো আমাদের লাভ হবে। আমরা কিছুটা আমরা জি, ক্লাসে স্যার। না যাই, কিন্তু আমরা তো নিজেদের মধ্যে আমরা কানেক্টেড থাকলাম, আর অনেক কিছু ব্যাপার আমরা তখনই আমরা ইয়ে করে নিতে পারবো। আর এই সেকেন্ড 14 তারিখের ক্লাসটা করার পর তারপর আরেকটা নোট যাবে লাইটের উপরে ক্লাস, ঠিক আছে? ইতিমধ্যে আর জি, কোনো স্যার। নোট দিব না, এই নোটটা যাবে পরে। তারপর ফাইনাল একবারই মিলিয়ে নেন, ঠিক আছে? জি স্যার। ওকে, ফাইন। তাহলে আপাতত শেষ করছি আজকের ক্লাস। ওকে স্যার, ঠিক আছে। জি স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।